আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। বইটি কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই আশা করি তোমরা জেনে গেছো অলরেডি, তারপরেও একবার বলে দিচ্ছি। দেখো, তোমার যে কোনো সমস্যা সিকিউ বা এমসিকিউ সমস্যা থাকলে জাস্ট কিউআর কোড স্ক্যান করব এবং সরাসরি ভিডিওতে আসব। ভিডিও দেখে আমরা কিন্তু সম্পূর্ণটা খুব ভালোভাবে বুঝে নিতে পারবো। আশা করি বুঝতে পারছি। তাহলে দেখো, একটি বইয়ের সঙ্গে পুরোপুরি তুমি শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ। সো এই বইটা অবশ্যই তোমার কাছে রাখতে হবে। তাই বইটি যদি নিতে চাও অবশ্যই তোমার নিকটস্থ যে লাইব্রেরি আছে সেখানে যাবে, অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে তুমি বইটি সংগ্রহ করতে পারবে। আজকে মূলত আমরা আরেকটি সৃজনশীল সলভ করবো। সো কথা না বাড়িয়ে চলো আমরা সৃজনশীলে চলে যাই। দেখো, যশোর বোর্ড 2023 আজকে মূলত আমরা এই প্রশ্নটা সলভ করব। তো প্রথমে আমরা প্রশ্নটা ভালোভাবে বুঝবো, এরপরে মূলত আমরা সলভে যাব। দেখো প্রশ্নটাতে কি বলছে, এ একটি কি, দেখো এ একটি 3 কার্বন বিশিষ্ট, দেখো 3 কার্বন বিশিষ্ট, এ একটি 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। বি হলো কি বলতো, অ্যালকিনের প্রথম সদস্য। তাহলে দেখো 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড মানে হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, অর্থাৎ প্রোপানয়িক অ্যাসিড, তাই না? এবং বি যৌগ হলো অ্যালকিনের প্রথম সদস্য। তাহলে অ্যালকিনের প্রথম সদস্য কে? ইথিন। ওকে, তাহলে দেখো আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো আগে ক খ পড়ে ফেলি, তারপর আমরা গ ঘ সলভ করব। ক নম্বরে বলা হয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি। তাহলে দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা হচ্ছে জৈব যৌগের যে সকল যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে একটি চক্র সম্পন্ন হয়, বা কার্বন, হাইড্রোজেন ও অন্যান্য পরমাণুর মধ্যে একটি চক্র সম্পন্ন হয়, সেই চক্র বা এই চক্রের মধ্যে কি বলতো 5, 6 বা 7 সমতলীয় গঠন থাকে, তাদেরকে মূলত আমরা কি বলে থাকি বলতো, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে সংজ্ঞাটাকে আমরা আরো সহজভাবে সুন্দরভাবে বলতে পারি, আসলে বেনজিনের জাতকের যে সকল হাইড্রোকার্বনে 5 বা 6 বা 7টি কি বলতো সমতলীয় কি থাকবে বলতো, সমতলীয় বা হচ্ছে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান থাকবে, তাদেরকে মূলত আমরা কি বলবো বলতো, তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি, যদিও ক নাম্বার আমরা আসলে পড়লেই এটা পারবো। খ নাম্বারে বলছে কি, দেখো ইথেনকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন কেন বলা হয় সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, এই প্যারাফিন শব্দটা আসছে দুইটা শব্দ থেকে, একটা হচ্ছে প্যারাম আর একটা হচ্ছে কি বলতো আফিম। এই প্যারাম শব্দের অর্থ হচ্ছে কি বলতো, প্যারাম শব্দের অর্থ স্বল্প, আফিম শব্দের অর্থ হচ্ছে আসক্তি। তার মানে প্যারাফিন শব্দের অর্থ টোটালি দাঁড়াইলো কি বলতো, স্বল্প আসক্তি। তার মানে আসক্তি এতটাই কম যে আমরা বলতে পারি প্যারাফিন হচ্ছে আসক্তিহীন। আর এদিকে অ্যালকেন কিন্তু হচ্ছে একটা কি বলতো আসক্তিহীন যৌগ, অর্থাৎ এরা কারোর সঙ্গে এত সহজে কি করে না, যৌগ গঠন করে না বা বিক্রিয়া করে না, অর্থাৎ এরা রাসায়নিকভাবে মোটামুটি ভাবে কি থাকে, নিষ্ক্রিয় থাকে, যার কারণে অ্যালকেন সমূহকে আমরা প্যারাফিন বলে থাকি। আশা করি জিনিস আমরা বুঝতে পেরেছি। চলো গ নাম্বার প্রশ্নে কি বলছে। গ নাম্বার প্রশ্নে বলছে যে বি থেকে প্লাস্টিক শীট তৈরিকরণ সমীকরণ সহ ব্যাখ্যা করো। তাহলে দেখো, বি যৌগটা আসলে কি ছিল, অ্যালকিন অর্থাৎ ইথিন। এই ইথিনকে আমরা যদি পলিমারকরণ করি তাহলে সেখান থেকে আমরা একটা পলিমার যৌগ পাই, যে পলিমার যৌগ থেকে মূলত আমরা প্লাস্টিক শীট তৈরি করতে পারি। তাহলে চলো এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বি যৌগটা কি সেটা একটু আমরা বের করার চেষ্টা করি, তাই তো? তাহলে দেখো গ নাম্বার আমরা কি করব, বি যৌগ। তাহলে বি যৌগ হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য, অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য তাহলে কি বলতো, CH2 ডাবল বন্ড CH2। এটা হচ্ছে অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য, যার নাম হচ্ছে কি বলতো ইথিন। তাহলে এই ইথিন থেকে আমরা কিভাবে আসলে প্লাস্টিক শীট তৈরি করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যালকিনের পলিমারকরণ করতে হবে, তাই না? অ্যালকিনের পলিমারকরণ, তাহলে ইথিনের পলিমারকরণ আমরা লিখবো হচ্ছে ইথিনের পলিমারকরণ। ওকে, তাহলে ইথিনের পলিমারকরণ কিভাবে করতে হয় সেটা একটু আমরা লক্ষ্য করি। তাহলে তুমি যে কোনো একটা যৌগ কি নিবা বলতো, যে কোনো যৌগ না, মূলত অ্যালকিনের প্রথম সদস্য ইথিনকে তুমি নিলা, CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে কি ইথিন। তাহলে দেখো এই ইথিনকে আমরা কি করব, n সংখ্যক নিব। কত সংখ্যক নিব বলতো, n সংখ্যক। তাহলে এটা এখন কি বলতো, এটা কিন্তু একটা মনোমার। এটা একটা কি, এটা হচ্ছে আমাদের একটা মনোমার।
এই মনোমারকে আমরা কি করব বলতো 1000 থেকে 1200 এটিএম, তো যে যেটা ইচ্ছা লিখতে পারো, 1000 থেকে 1200 এটিএম, তো আমরা সরাসরি 1000 এটিএম লিখলাম। সেই সঙ্গে যদি আমরা কি করি বলতো 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে তুমি 200 লিখলেও সমস্যা নাই। এবং বিক্রিয়াটা করতে হবে সামান্য পরিমাণ কি বলতো, সামান্য পরিমাণ অ্যাসিডের অক্সিজেনের উপস্থিতিতে। সামান্য অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়াটা করি, এখান থেকে মূলত আমাদের একটা পলিমার যৌগ অর্থাৎ পলিথিন উৎপন্ন হয়। দেখো এখানে জাস্ট দ্বিবন্ধন যেখানে আছে, জাস্ট খালি আমরা দ্বিবন্ধনটা ভাঙবো, তাহলে দেখো কি পাবো আমরা, CH2 বন্ড হচ্ছে CH2। তাহলে দেখো দুই কারণে দুইটা হাত ফাঁকা, আমরা জাস্ট দুইটা হাত চেকায় দেব, এই যে N, তাহলে এটার নাম হচ্ছে কি বলতো, এটার নাম হচ্ছে পলিথিন। তাহলে আগে ছিল ইথিন, এখন হয়ে গেছে পলিথিন। এবং এই পলিথিন এটা তাহলে কি সৃষ্টি হয়েছে বলতো, পলিমার যৌগ, তাহলে এটা হচ্ছে আমাদের একটা পলিমার। ওকে, তাহলে এখান থেকে যদি বলা হয় পলিথিনের মনোমার কোনটি, ইথিন, ইথিনের পলিমার কোনটি, পলিথিন। আশা করি বুঝতে পারছি। তাহলে এই যে দেখো পলিথিন উৎপন্ন হলো, এই পলিথিন থেকে মূলত আমরা একটা প্লাস্টিক তৈরি শীট তৈরি করতে পারি। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি, সমীকরণটা আসলে দেখে আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। তাহলে চলো এখন মূলত আমাদেরকে ঘ নাম্বার প্রশ্নটা সলভ করতে হবে, যে ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে, যে কি নির্ণয় করতে আসলে হবে। তো ঘ নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি, ঘ নাম্বার প্রশ্নে বলা আছে এ থেকে বি সংশ্লেষণ সম্ভব। তার মানে দেখো এ ছিল কি 3 কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড, এই প্রোপানোয়িক অ্যাসিড থেকে আসলে ইথিন তৈরি সম্ভব, এটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ, আসলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমাদেরকে ইথিন প্রস্তুত করা সহজ বা করা সম্ভব, সেটা আমরা দেখবো এখন। দেখো তাহলে আমরা চলে যাই নোটে। দেখো ঘ নাম্বার তাহলে কি ছিল বলতো, ঘ নাম্বার আমাদের ছিল হচ্ছে এ যৌগ ছিল আমাদের কি বলতো, এ যৌগ ছিল আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। কি ছিল, প্রোপানোয়িক অ্যাসিড। আর বি যৌগটা আমাদের কি ছিল বলতো, বি যৌগটা ছিল আমাদের ইথিন, তাই না? তার মানে আমাদেরকে কি করতে হবে এখন বলতো, প্রোপানোয়িক অ্যাসিড হতে ইথিন প্রস্তুত করতে হবে। প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত কোনটা, CH3 বন্ড, CH2 বন্ড, COOH। এবং ইথিনের সংকেত কোনটা বলতো, CH2 ডাবল বন্ড, CH2। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা এখানে হেডিং দিব প্রোপানোয়িক অ্যাসিড হতে প্রোপিন প্রস্তুত। প্রোপানোয়িক অ্যাসিড হতে প্রোপেন প্রস্তুত, প্রোপেন প্রস্তুত। ওকে, তাহলে দেখো প্রথম ধাপে আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখো, প্রোপানোয়িক অ্যাসিডকে যে কোনো একটি ক্ষার সহযোগে বিক্রিয়া করতে হবে। তাহলে আমরা সেখান থেকে একটা কি পাবো বলতো, সোডিয়াম প্রোপানয়েড, অর্থাৎ আমরা একটা কি পাবো বলতো, জৈব লবণ পাবো। এই জৈব লবণটাকে আমরা ডিকার্বক্সিলেশন করব, অর্থাৎ সোডা লাইমের উপস্থিতিতে বিক্রিয়া করব। তাহলে সেখান থেকে আমরা একটা 1 কার্বন কম বিশিষ্ট একটা অ্যালকেন পাবো। তাহলে চলো দুইটা ধাপ আমরা আগে করে ফেলি। তাহলে দুইটা ধাপ আমরা আগে করে ফেলবো। দেখো 1 নাম্বার ধাপ, 1 নাম্বার ধাপে আমরা প্রোপানোয়িক অ্যাসিডটাকে নিব, CH3 CH2 COOH, এটার নাম প্রোপানোয়িক অ্যাসিড। এটাকে আমরা যে কোনো একটা ক্ষার সহযোগে বিক্রিয়া করব, চাইলে তোমরা এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারো, তোমাদের ইচ্ছে। তাহলে দেখো এখান থেকে বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেনটাকে সরাই দিবে, হাইড্রোজেনটা OH এর সঙ্গে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে। তার মানে যৌগটা কি হবে বলতো, CH3 CH2 COONA, অর্থাৎ সোডিয়াম প্রোপানয়েড, এবং তার সঙ্গে কি উৎপন্ন হবে, H2O। তাহলে এটার নাম সোডিয়াম প্রোপানয়েড। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় ধাপে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে সোডিয়াম প্রোপানয়েড একটা জৈব লবণ পাইলাম, এটাকে আমরা ডিকার্বক্সিলেশন করব। তাহলে দেখো CH3 বন্ড, CH2 বন্ড, COONA, সোডিয়াম প্রোপানয়েড, এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করব। ডিকার্বক্সিলেশন মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তার সঙ্গে কি থাকবে বলতো, ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সোডা লাইম। এই যে ক্যালসিয়াম অক্সাইডটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা বলি নিরোধক। নিরোধকের কাজ হচ্ছে বিক্রিয়া হতে 1 মোল পরিমাণ পানি অপসারণ করা। তাহলে দেখো এখান থেকে মূলত আমরা কি পাবো, এখান থেকে তাহলে দেখো মনে রাখবা, এটা হচ্ছে আমাদের শেষের অংশ, এটা হচ্ছে আমাদের শুরুর অংশ। তাহলে এটার সঙ্গে জাস্ট আমরা কি যুক্ত করব বলতো, এই হাইড্রোজেনটাকে যুক্ত করব। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, তাহলে এখানে CH2 ছিল, ওই হাইড্রোজেন এখানে যুক্ত হলে CH3, অর্থাৎ দেখো CH3 বন্ড CH3, অর্থাৎ আমরা একটা অ্যালকেন পেয়ে গেলাম, যার নাম কি বলতো, ইথেন। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব বলতো, এখানের সঙ্গে আর কি উৎপন্ন হবে, দেখো সোডিয়াম আছে 2টা, কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 3টা, তার মানে আমাদের উৎপন্ন হবে Na2CO3। ওকে,
তাহলে এখন দেখো যে ইথেনটা তৈরি হয়েছে, এই ইথেনটাকে আমরা কি করব বলতো, আমরা হচ্ছে এখন 3 নাম্বার ধাপ এবং 4 নাম্বার ধাপ সম্পর্কে একটু বলি। যে অ্যালকেনটা আমরা পাইলাম, এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাইলাম। কেন এক কার্বন কম বিশিষ্ট নিয়ে আসলাম? কারণ ইথিনে কি 2টা কার্বন আর প্রোপানয়িক অ্যাসিডে ছিল 3টা কার্বন, যার কারণে আমরা একটা কার্বনকে কমিয়ে ফেললাম। এখন দেখো এই যে এক কার্বন কম বিশিষ্ট যে অ্যালকেন ইথেন, এটাকে আমরা ক্লোরিনেশন করব, অর্থাৎ CCl4 এর উপস্থিতিতে বা UV এর উপস্থিতিতে ক্লোরিনেশন করলে সেখান থেকে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড পাবো। আর ওই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা একটা অ্যালকোহলিক ক্ষারের সঙ্গে বিক্রিয়া করি, তাহলে সেখান থেকে আমরা 2 কণ বিশিষ্ট একটি অ্যালকিন, অর্থাৎ অ্যালকিনের প্রথম শ্রেণী ইথিন পেয়ে যাব। আশা করি বুঝতে পারছি। তাহলে চলো 3 নাম্বার ইয়েতে আমরা করে ফেলি। এই যে CH3 বন্ড হচ্ছে CH3, এটাকে আমরা কি করব? ক্লোরিনেশন করব। তাহলে ক্লোরিনেশন করার সময় অবশ্যই আমরা মাথায় রাখবো এখানে আমরা CCl4 ব্যবহার করব। যদি কেউ চাও এখানে UV ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি হবে বলতো, জাস্ট একটা ক্লোরিন আসবে, এখান থেকে হাইড্রোজেনকে একটাকে সরাবে, এখানে আসবে HCl উৎপন্ন হবে। তার মানে দেখো CH3 বন্ড CH2Cl প্লাস তার সঙ্গে কি উৎপন্ন হবে বলতো, HCl উৎপন্ন হবে, সহজ হিসাব। এখন দেখো যে অ্যালকাইল হ্যালাইডটা উৎপন্ন হলো এটাকে বলা হয় ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডকে আমরা কি করব বলতো, একটা অ্যালকোহলিক ক্ষারের সঙ্গে বিক্রিয়া করব। তাহলে দেখো CH3 CH2Cl, তার সঙ্গে আমরা কি নিব বলতো, ধরো না পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, তুমি চাইলে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, যেটা ইচ্ছা। তাহলে এখানে আমরা কি দিব বলতো, ALC ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো, দেখো এখান থেকে সংযোজন মানে কি হবে, এটা মূলত অপসারণ বিক্রিয়া। দেখবা ক্লোরিন যে কার্বনের সাথে যুক্ত, ঠিক তার পাশের কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করব, এবং এই হাইড্রোজেন OH এর সঙ্গে যুক্ত হয়ে পানি উৎপাদন করবে। আর দেখো এই যে পটাশিয়াম, সে কিন্তু ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে। তার মানে কি উৎপন্ন হবে দেখো, H2O প্লাস হচ্ছে KCl প্লাস, দেখো তাহলে এখানে কি আসলো, CH3 ছিল, একটা হাইড্রোজেন বের করে দিয়েছি, তার মানে দেখো CH2, তাহলে আমরা লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2। তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিলি কি করতে পারলাম বলতো, মূলত প্রোপানয়িক অ্যাসিড থেকে, অর্থাৎ A যৌগটা থেকে B যৌগ কিন্তু আমরা তৈরি করে ফেললাম, মানে সংশ্লেষণ করে ফেললাম। আশা করি বিক্রিয়াগুলো খুব সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো এই 4টা ধাপের মাধ্যমে মূলত আমরা কি করতে পারি, আমরা মূলত একটি অ্যাসিড থেকে এক কার্বন কম বিশিষ্ট একটি অ্যালকিন তৈরি করতে পারি। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে দেখো তুমি বাসায় বসে শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সময় অপচয় রোধ করে তুমি সহজে কিন্তু প্রশ্নটা বুঝে ফেলতে পারলে। এই জন্য মূলত আমাদের ইজি কেমিস্ট্রি বা ইজি সিরিজের সকল বই তোমাদের পড়া উচিত, তাই না? তাই আমরা দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের সরাসরি অনলাইন পেজ থেকে অর্ডারের মাধ্যমে বইগুলোকে সংগ্রহ করব। তাহলে আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে নেক্সট কোনো পর্বে। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।